ওয়েলকাম টু মাই চ্যানেল। ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান? তো আজকে আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি এই টপিকটা সম্পর্কে তার কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে দ্য ক্লাসিফিকেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রকারভেদ নিয়ে। আমরা এত ভার্ব আছে, কিন্তু আমরা জানি না যে কতগুলো ভার্বের প্রকারভেদ। এই ভার্বগুলো আমাদেরকে মেনলি দেখতে হবে এবং একদম বিগিনার থেকে একদম উঁচু ক্লাস অবধি যারা ভালো ভালো পরীক্ষায় বসে, যারা এসএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষায় যারা বসে, তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখুন আজকে আমাদের ভাব নিয়ে আলোচনা। আসুন। তো ভার্ব মিন ক্রিয়াপদ। আমরা পার্ট অফ স্পিচের 8টি ভাগের মধ্যে এই একটি ভার্ব। এই ভার্ব আমরা বাংলায় বলি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদটা কি না, আমরা জানি যে কোনো কাজ করা বোঝায়। তো এই কাজ করাকে আমরা ক্রিয়া বলি। এটা আমরা একদম ক্লাস 5 অর্থাৎ নিচু ক্লাস অর্থাৎ আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা দেখব যে ভার্ব শুধুমাত্র কাজকেই বোঝায় না, বোঝায় অধিকার এবং অবস্থা। এই জিনিসটাই আমরা আজকে দেখব। ভার্ব 3টি অবস্থা দেয়। 1 নম্বর অ্যাকশন, 2 নম্বর স্টেট, 3 নম্বর পজিশন। অ্যাকশন মিন কাজ, স্টেট মিন অবস্থা, পজিশন মিন হচ্ছে অধিকার। কাজ, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। আই ডু দ্য ওয়ার্ক। ডু কি বলছে? করা, অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে। স্টেট অবস্থা, হি ইজ ইল, সে হয় অসুস্থ। এই অসুস্থটা বোঝাচ্ছে তার অবস্থা, সে কেমন অবস্থায় আছে না, সে অসুস্থ অবস্থায় আছে। পজিশন, হি হ্যাড এ পেন, তার একটা কলম ছিল বাট এখন নেই। এটাই বোঝাচ্ছে যে আগে ছিল, কিন্তু সেটা হ্যাড হচ্ছে অধিকারে থাকা বোঝায়। অতএব যাই হোক, ভার্বের সম্পর্কে এই ইন্ট্রোডাকশানটা দিয়ে রাখলাম। এবার আমরা মেন টপিকে যাব, সেটা হচ্ছে প্রকারভেদ। এই প্রকারভেদটাই ভালোভাবে একটু লক্ষ্য করুন যে কোন প্রকারভেদ থেকে কীভাবে কী বেরিয়ে আসছে, এটাই আপনারা দেখুন। তো প্রথমত ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে কি বুঝি? তাহলে যে ক্রিয়াকে দেখে আমি টেন্স চিনতে পারি বা ক্রিয়ার কাল চিনতে পারি, এবং যে ভার্ব সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। বা আমরা এটাও বলি যে ক্রিয়াটা বাক্যকে সম্পূর্ণরূপে বা স্বাধীনভাবে প্রকাশ করে, তাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। আসলে একটা উদাহরণ দিয়ে দেখে নিই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই বাক্যে গোজ বাক্যটিতে পরিষ্কারভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে এবং সাবজেক্ট অনুসারে আমরা ইএস বসিয়েছি। আর
এই ভার্বকে দেখে আমরা টেন্সও চিনতে পারছি যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই একে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। 2 নম্বর নন ফাইনাইট ভার্ব, যাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা মানে যে ক্রিয়াটি বাক্যকে সম্পূর্ণই করতে পারে না। বক্তা যদি এরকম কথা বলে, অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে যদি কথা বলে, তো মনে হয় যেন বক্তা কিছু লুকোচ্ছে। পুরোপুরি মাত্রায় সে কথাটা স্বাধীনতা বা স্বাধীনভাবে আর কি উচ্চারণ হয় না, বাক্যকে সম্পূর্ণ করতে পারে না। যেমন উদাহরণ দিয়ে বলে দিই, he is going to school, he is going, এখানে সে যাচ্ছে। seeing a snake, কমা দিয়ে দিলাম। অর্থাৎ সিইং এ স্নেক মানে সাপটি দেখে, অর্থাৎ সাপটি দেখে তারপরে কি মনে হচ্ছে যেন আমি কিছু লুকালাম, আমি বললামই না, সম্পূর্ণই করলাম না। সাপটি দেখে আমি কি করেছিলাম, দৌড়ে পালিয়েছিলাম না আমি কাউকে ডাকতে এসেছিলাম, সেটাও আমি কিছু বলিনি। অতএব এখানেই বোঝা যাচ্ছে যে সিইং শব্দটি অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। কারণ এও বলছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বকে দেখে আমি কখনো টেন্স নির্ণয় করতে পারি না, বা যে ভার্ব সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় না, তাকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়া। যেমন আমরা সিইংকে দেখছি, এই সিইং কখনো পরিবর্তন হবে না। যেমন তাহলে সিইং আমরা যেখানে যে কোনো বাক্যে বসলেও কিন্তু সেটা পরিবর্তন হয় না, তাই এটাকে আমরা বলবো কি অসমাপিকা ক্রিয়া। এদিকে সমাপিকা ক্রিয়াকে অর্থাৎ ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে প্রধান ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া বাক্যকে সম্পূর্ণ করতে পারে। আর অক্সিলারি ভার্ব যে ভার্বটি প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। তো প্রিন্সিপাল ভার্বটার একটা উদাহরণ দিয়ে বলে দিই কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব। হি ইটস রাইস, সে ভাত খায়। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, বাক্যকে সম্পন্ন করতে পারছে এবং এর কাউকে সাহায্যও নেয়নি বাক্যটি সম্পন্ন করতে। কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব বাক্যকে সম্পন্ন করতে কারো সাহায্য নেয়, অর্থাৎ মেন ভার্বকেই সাহায্য করে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা ভার্বই কিন্তু প্রিন্সিপাল ভার্ব, প্রত্যেকটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব। কেন ভার্ব সেগুলো আমি পরে ক্লাসে জানাবো, যে কেন প্রিন্সিপাল ভার্ব, কেন অক্সিলারি কোনো সময় প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হতে পারে, সেগুলো পরে আমি বলবো। কিন্তু আজকে শুধু জাস্ট আমি দেখাচ্ছি যে প্রিন্সিপাল ভার্বের উদাহরণটা শুধু দেখাচ্ছি আর অক্সিলারি ভার্বের উদাহরণটা দেখাচ্ছি। হি ইজ ইটিং রাইস। এখানে এই নন ফাইনাইট ভার্বটাকে সাহায্য করতে ইজটা এসে, সে ভাত খাচ্ছে, তাই এখানে এইজ হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয়। তো প্রিন্সিপাল ভার্বকে আবার মেন ভার্ব বলা হয়, অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বলা হয়। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে সকর্মক ক্রিয়া এবং ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে না, যে ভার্বের কর্ম থাকে, অর্থাৎ অবজেক্ট থাকবে। অর্থাৎ অবজেক্টটা কী, অর্থাৎ আমরা ক্রিয়াকে
কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই তাকে বলি আমরা অবজেক্ট। সেই অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না তাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি ইটস রাইস। ইটস ভার্বটা অবজেক্ট রাইস। আমি যদি এখানে প্রশ্ন করি সে কি খায়, কি বলতে আমি ভাতটাকেই পাবো, তাকে বলবো অবজেক্ট। অতএব এর অবজেক্টটা হচ্ছে কি, এই ভার্বেরই এটা হচ্ছে অবজেক্ট, তাই এই ভার্বটাকে আমরা বলবো কি ট্রানজিটিভ ভার্ব। আবার এই ভার্বটাকেই আমরা দেখব অনেক সময় যে একই ভার্ব বসিয়েছি কিন্তু অবজেক্ট নেই, তাহলে তাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। যেমন উদাহরণ, হি ইজ গোয়িং, সরি হি ইজ ইটিং। এই বাক্যে দেখা যাচ্ছে যে ইজ ইটিং, এই ইজ ইটিংটা কি খাচ্ছে আর কি খাবো সেটাও কিন্তু নেই। অতএব দেখা যাচ্ছে সে খাচ্ছে বলেছি, কি খাচ্ছে, না মুড়ি খাচ্ছে, না ভাত খাচ্ছে, না কি খাচ্ছে, এগুলো কিন্তু উল্লেখ নেই। অতএব এই ভাবটাকে আমরা বলতে পারি যে ভাবে কোনো অবজেক্ট নেই, তাই এটাকে বলবো আমরা ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে কোনো ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব হতে পারে, যে কোনো ভার্ব ট্রানজিটিভ ভার্ব হতে পারে, যদি না সেখানে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলেই ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলেই ইনট্রানজিটিভ। এবার দেখি ট্রানজিটিভের ভাগটা দেখি, যে ট্রানজিটিভের ভাগকে আমরা ট্রানজিটিভ ভার্বকে আমরা 5 ভাগে ভাগ করি। একটা কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব মেন হচ্ছে প্রযোজক ক্রিয়া। ফ্যাক্টেটিভ ভার্ব, অর্থাৎ ফ্যাক্টেটিভ ভার্বটা হচ্ছে মানে দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে। আর কজিটিভ ভার্ব অর্থাৎ প্রযোজক ক্রিয়া বলতে কর্তা নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। যেমনটা হচ্ছে, যেমন লেখেই বোঝাই, I make him do the work. I make him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাই। অর্থাৎ তাকেই কাজটি করা বলতে এখানে আমরা জানি যে পজিটিভ ভার্ব বলতে মেককে বোঝাই। যেমন হি মেক্স দ্য গার্ল ক্রাই, সে বালিকাটিকে কাঁদায়। অর্থাৎ মেক এখানে হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের সম্পর্কে একটা ক্লাস আমি দেবো, সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র যেহেতু আমি প্রকারভেদ নিয়ে আলোচনা করছি তাই এতটা বলাটাও সম্ভব হচ্ছে না। ফ্যাক্টেটিভ ভার্ব দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া বলতে আমরা কি বুঝি? হি সেন্ট মি এ গিফট। সে আমাকে একটা উপহার পাঠিয়েছিল। তাহলে এখানে আমাকে, এখানে একটা গিফট, এটা বস্তুবাচক এবং হচ্ছে প্রাণীবাচক। এই বস্তুবাচককে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর মিকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে দেখছি দুটো অবজেক্ট, সেন্ট ভার্ব একটা, তার আবার দুটো অবজেক্ট, তাই এই সেন্টটাকে বলবো আমরা কি ফ্যাক্টেটিভ ভার্ব। 3 নম্বর চলে যাব কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি প্যাসিভ ভার্ব বলতে আমরা যখন জানি যে কোনো কর্ম কর্তৃরূপে প্রতীয়মান হয়, যেমন রাইস সেলস চিপ, অর্থাৎ চাল সস্তায় বিক্রি হয়। তো দেখা যাচ্ছে বিক্রি হয়, মনে হচ্ছে যেন চাল নিজে নিজে বিক্রি হতে পারে না, আমি বিক্রি করি, কিন্তু এরকমটা নয় যে চাল নিজেই বিক্রি হয়ে যায়, আরও দ্বারাই বিক্রি হয়।
সেইগুলোকে বলবো আমরা, সেই সব ভার্বগুলোকে বলবো কসি প্যাসিভ ভার্ব। যেমন the rose smells sweet, SW সুইট। এখানে স্মেলস কসি প্যাসিভ ভার্ব। তো ডিয়ার লার্নার, এগুলো খুব সুন্দরভাবে আপনারা বোঝার চেষ্টা করুন। তারপরে যেটা আমরা দেখব রেসিপ্রোক্যাল। তো রেসিপ্রোক্যাল ভার্ব বলতে আমরা এটা প্রোনাউনে আমরা শিখেছি যে রেসিপ্রোক্যাল ভার্ব বলতে বোঝায় পারস্পরিক ক্রিয়া। পারস্পরিক ক্রিয়া বলতে অর্থাৎ পারস্পরিক রেসিপ্রোক্যাল প্রোনাউন যদি বলি তাহলে পারস্পরিক সর্বনাম। অতএব যেমন হচ্ছে কি ইচ আদার, ওয়ান অ্যানাদার। তো ইচ আদার এটা অবশ্য দুজনের মধ্যে যদি হয় তাহলে সেটা ইচ আদার। অ্যান্ড বলছে ওয়ান অ্যানাদার যখন একাধিকের মধ্যে যখন বোঝাবে তখন ওয়ান অ্যানাদার। তো এগুলো আমরা দেখতে পাই সর্বনাম পদের এই রকম ভার্বগুলো যখন ইচ অ্যানাদার বা ওয়ান অ্যানাদার যখন থাকবে তখন তার বাক্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে আমরা বলবো কি রেসিপ্রোক্যাল ভার্ব। এখানে রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি আত্মবাচক। অর্থাৎ আত্ম মানে আমি নিজেকেই আঘাত করলাম। এই যে আমি নিজেকেই অর্থাৎ মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ এবং প্লুরাল নাম্বার সেলফস যুক্ত হয়। তো মাই সেলফস, দেমসেলফস, আওয়ারসেলফস, দেমসেলফস। তো এই ধরনের বাক্য যদি কোনো বাক্যে যদি এই ধরনের ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় সেই বাক্যের যে ভার্বটা থাকবে সেই ভার্বকে আমরা বলবো কি রিফ্লেক্সিভ ভার্ব। তো পরে উদাহরণগুলো সব দিয়ে দেবো। আজকে অনেকটা ক্লাস লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আর লিখছি না। তো এদিকে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বটা দুই ভাগে ভাগ করি। একটা কগনেট ভার্ব। কগনেট ভার্ব বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে সমধাতুজ ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার অবজেক্ট এবং ভার্ব একই ধাতু থেকে উৎপন্ন। যেমন আমরা কি বলি মেলা সবকে মিলিয়ে দেয়। অর্থাৎ মেলা এবং মেলা অর্থাৎ মিলিয়ে দেওয়া এই দুটোই কিন্তু একটা ধাতু থেকে উৎপন্ন। তার জন্য আমরা এদিকে এই রকম টাইপের ভার্বগুলোকে বলবো আমরা সমধাতুজ ক্রিয়া। যেমন ইংলিশে কি হি ফট এ গুড ফাইট, সেটা ভালো যুদ্ধ না লড়লো, যুদ্ধ করলো, সেটা ভালো যুদ্ধ করলো। মানে এমনকি যেমন হি ফাইট এ গুড ফাইট, হি ড্রিম এ গুড ড্রিম। জাস্ট এই সব ওয়ার্ডগুলো আমরা দেখব যে কগনেট ভার্ব। লিঙ্কিং ভার্ব, যে ভার্বগুলো আমরা পঞ্চম ইন্দ্রিয় সাহায্যে অনুভব করি তাকে বলবো আমরা লিঙ্কিং ভার্ব। এই সম্পর্কে বিস্তারিত ক্লাস আমি দেব। আজকে যতটুকু সম্ভব হচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্লাস, তার জন্য দীর্ঘায়িত করব না। এদিকে দেখুন, এদিকে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করি, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আমরা পিওর অক্সিলারিও বলা হয়। মডেল অক্সিলারি সেটা আলাদা, আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, পিওর মডেল, সেমি মডেল। তো এই প্রাইমারি অক্সিলারিকে তিনটি ভাগে ভাগ করা যায়, বি ভার্ব, হ্যাভ ভার্ব অ্যান্ড ডু ভার্ব। বিভাগগুলো কী কী? যেমন সে অ্যামিজার, ওয়াজ, ওয়ার। আরও আছে বিং, বিন, এইসব জিনিসগুলো আছে, ওগুলো আর অতটা করছি না, বিং দিয়ে দিচ্ছি। বিং, বিন। হ্যাভ ভার্বগুলো কী কী? হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট টেন্সে, অ্যামিজার প্রেজেন্ট টেন্সে, হ্যাড পাস্ট টেন্সে, আর আছে হ্যাভিং। ডু ভার্ব, ডু, ডাজ পাস্ট টেন্সে ডিড। এই ভার্বগুলো এতই গুরুত্বপূর্ণ, এদের প্রত্যেকটা স্থান কোনটা আমাদেরকে এটা ভালোভাবে বুঝতে হবে, তাহলে আমাদের সেন্টেন্স গঠন করতে অনেকটা সাহায্য করবে। এগুলো ব্যবহার পরের ক্লাসে আমি দেব। এদিকে আমাদের মোটামুটি সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্বের যে ভাগগুলো আছে সে ভাগগুলো কমপ্লিট হলো। এবার আমরা দেখব এখনও আছে
সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিকে পিওর মডেল বলতে আমরা কাদেরকে বুঝি? আমরা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এইসব ভার্বগুলোকে আমরা বলি পিওর মডেল। এবং এদের ক্ষমতা আছে যে এরা আগে উঠে জিজ্ঞাসা করতে পারে, এদের আগে এসে জিজ্ঞাসা করতে পারে। এবং তো সরি, আজকে আর এই নিয়ে ক্লাস করব না, কারণ কেন মডেল বলা হয়, কেন পিওর মডেল বলা হয়, কেন সেমি মডেল বলা হয়, এগুলো সম্পর্কেও সে বলবো। সেমি মডেল হচ্ছে দুটি, একটা নিড আর ডেয়ার। নিড মিন প্রয়োজন, আর ডেয়ার মিন সাহস। অতএব এই জিনিসটা আমাদের কমপ্লিট হলো সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট অর্থাৎ অসমাপিকা ক্রিয়া, এই ক্রিয়া লিমিটেড, আনলিমিটেড নয়। তো এই ক্রিয়ার এত গুরুত্বপূর্ণ, এই ক্রিয়া জানলে আমরা বাক্যকে অনেক অনেক বড় বড় করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমাদের অনেকটাই সাহায্য করে, শুধুমাত্র যদি আমরা জানতে পারি যে নন ফাইনাইট ভার্বের ইউজগুলো কোথায় কোথায় হয়। তো জাস্ট আজকে শুধু ইউজটা দেখাবো না, আজকে দেখাবো শুধুমাত্র প্রকারভেদগুলো। তো ডিয়ার, নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়: জিরান্ড, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। জিরান্ড আমরা কাদেরকে বলবো? জিরান্ড বলবো ভার্বের শেষে আইএনজি যোগ। অতএব ভার্বের শেষে যে আইএনজি যোগ হয়, ভার্ব 1 প্লাস আইএনজি, কিন্তু ফোর্স থাকবে নাউনের মতো। কিভাবে ফোর্স থাকবে সেটা বলবো। যেমন সুইমিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ। অর্থাৎ সুইমিং অর্থাৎ সাঁতার কাটা, এটা একটা সাবজেক্ট হিসেবে সাঁতার কাটা হয় শরীরের একটা ভালো ব্যায়াম। তাই সাঁতার কাটাকে আমরা বলবো সুইমিং। অর্থাৎ ভার্ব সুইম তার সঙ্গে আইএনজি যোগ করে, যার অর্থটা হচ্ছে যার ফোর্স আসছে নাউনের মতো, তাই থেকে আমরা বলবো জিরান্ড। এবং ইনফিনিটিভ 2 প্লাস ভিওন, ইনফিনিটিভ TIVE, ইনফিনিটিভ 2 প্লাস ভিওন। এটা হচ্ছে ইনফিনিটিভ টু গো, যারা টু গো যেতে, টু ইট খেতে, যেমন আমরা বলি আমি খেতে এসেছিলাম, আই কেম টু ইট, আমি খেতে এসেছিলাম। আমি তোকে মারতে এসেছিলাম, আই কেম টু হিট, তোকে মারতে এসেছিলাম। তো এগুলো হচ্ছে ইনফিনিটিভ উদাহরণ। পার্টিসিপল তাই V1 প্লাস আইএনজি, এটাও থাকবে, কিন্তু এর ফোর্স থাকবে অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো ফোর্স থাকবে, তবে তাকে আমরা বলবো পার্টিসিপল। এই পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। তো পার্টিসিপলের উদাহরণ হচ্ছে, একটা বলে দিই যে আই স এ ড্যান্সিং গার্ল, আমি একটা নাচন্ত মেয়েকে দেখলাম। তাহলে নাচন্ত মানে হচ্ছে যে ভার্বের যে ক্রিয়ার যে অন্ত ইয়া যোগে যেগুলো থাকে সেগুলো সাধারণত আমার পার্টিসিপল হয়। তো পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই পার্টিসিপলগুলো সম্পর্কে একটা লং ক্লাস আমি দেব। এখন দেখে নেব যে ইনফিনিটিভের প্রকারভেদগুলো। ইনফিনিটিভকে আবার তিন ভাগে ভাগ করা যায়: একটা বেয়ার ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে বলছি না, ইনফিনিটিভের যেদিন ক্লাস দেবো ইনফিনিটিভ সম্পর্কে, কিন্তু সমস্তটাই আমি একটা ক্লাসে দিয়ে দেবো, আপনাদের সুবিধা হবে বুঝতে। বেয়ার, ফুল অ্যান্ড স্প্লিট। ফুল ইনফিনিটিভকে চার ভাগে ভাগ করা হয়েছে: ইনফিনিটিভ, ইনডিফিনাইট ইনফিনিটিভ, কন্টিনিউয়াস ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। ইনফিনিটিভ
ইনফিনিটিভ। তো ডিয়ার, আজকের ক্লাস এখানেই শেষ। তো আপনারা এর পরবর্তী যে ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলি দেখবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে দেব। দেখলে এই ভার্বের ক্লাস, অন্তত ভার্বের সম্পর্কে যত প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ।